নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানটি। আজকের আমাদের আলোচনার বিষয় খারিফ মুগ ও ভাদু কলাইয়ের বিজ্ঞানসম্মত পরিচর্যা। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় ডালের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভাত খাই বা রুটি খাই, নিরামিষভোজী বা আমিষভোজী, সবাইয়ের ভাত পাতে বা রুটির খেতে যখনই আমরা খাই কিছু, তখনই ডালের একটা চাহিদা রয়েছে। আমাদের রাজ্যে যে অনুপাতে ডালের চাহিদা, সে অনুপাতে কিন্তু উৎপাদন অনেকটাই কম। সে কারণে আমাদের বাইরের রাজ্য থেকে ডাল আমদানি করতে হয়। ডালে রয়েছে প্রায় 18 থেকে 25% প্রোটিন। আর এখন খারিফ মরশুম চলছে। এই সময় মুগ বা ভাদু কলাই কিভাবে চাষ করবেন চাষি বন্ধুরা, সেসব বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশেষজ্ঞ। আসুন পরিচয় করে দিই। রয়েছেন ডক্টর গৌতম নায়েক, নমস্কার। যুগ্ম কৃষি অধিকর্তা পি, রানাঘাট মহকুমা, নদিয়া। আর রয়েছেন ডক্টর অরিন্দম দাস, নমস্কার। নমস্কার। উপকৃষি অধিকর্তা পি, রানাঘাট মহকুমা, নদিয়া। আর দর্শক বন্ধুরা, আজকের আলোচনা সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমাদেরকে ফোন করুন। ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া হচ্ছে। আর যখন ফোন করবেন শুধুমাত্র টেলিফোনে কথা বলবেন, টিভি ভলিউমটা একটু মিউট করে দেবেন। চলে আসি আলোচনায়। আমি প্রথমে জিজ্ঞেস করে নেব অরিন্দমবাবু, আপনার কাছে যে পশ্চিমবঙ্গের এই যে ডাল শস্য বা কলাই চাষের যে এলাকা, সেটা কেমন যদি আমাদের একটু বুঝিয়ে বলেন। আপনি ঠিকই বলেছেন। আমাদের যদি আমরা কলাই এবং মুগের কথা বলি, তাহলে দেখা যায় যে ডাল শস্য যেহেতু আমাদের একটা অন্যতম উপাদান, যে উদ্ভিজ্জ প্রোটিন আমরা ডাল শস্য থেকেই পেয়ে থাকি। এবং কলাই এবং মুগ চাষের ক্ষেত্রে দেখা যায় কি, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে অন্যান্য রাজ্যের যে উৎপাদন, তার সাথে পশ্চিমবঙ্গের তুলনা করলে আমরা দেখি যে 2016-17 নাগাদ পশ্চিমবঙ্গের উৎপাদন ছিল 256 মেট্রিক টন, যদিও বর্তমানে এটা প্রায় 400 মেট্রিক টনের উপরে আমাদের পৌঁছে গেছে। কিন্তু তথাপি পশ্চিমবঙ্গে মুগ চাষ হয় 74,000 হেক্টর জমিতে, কলাই হয় 76,000 হেক্টর জমিতে। কিন্তু আপনি যেটা বললেন সেই অনুযায়ী আমাদের যেটা সমস্যা, আমাদের উৎপাদনশীলতা। আমাদের মুগ উৎপাদনশীলতা হচ্ছে 432 কেজি পার হেক্টর, কলাই হচ্ছে 692 কেজি পার হেক্টর। এখন আমরা যদি কিছু বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করতে পারি, তাহলে দেখা যায় এই যে গড় উৎপাদনশীলতা আমাদের অনেকটাই বাড়ানো সম্ভব। আর আমরা যখনই উৎপাদনশীলতা বাড়াবো, তখন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা হবে, আমাদের অন্য রাজ্যের উপর আর নির্ভর করতে হবে না, আমরা একটা স্বনির্ভরতার জায়গায় এসে পৌঁছাতে পারবো। আচ্ছা, আরেকটু জিনিস জানতে ইচ্ছা করছে। ধরুন আমরা মুগ কলাই, মুগ ডাল সবাই খেয়ে থাকি, সবাই জানি, কিন্তু ভাদু কলাইটা বলছি কেন? এই ভাদু কলাইয়ের কি কোনো বিশেষ গুরুত্ব রয়েছে বা কলাইটা কি আলাদা? না, ভাদু কলাই এটাকে বলা হয় শুধুমাত্র কোন সময় চাষ করা হচ্ছে, ভাদ্র মাসে করা হয় বলে এটার নাম ভাদু কলাই। বেশ। আচ্ছা, এবারে গৌতমবাবু আপনার কাছে জেনে নেব যে এই মুগ কড়াই বা কলাই আমরা যেটা বলছি, বা ভাদু কলাই যারা চাষ করবেন তাদের জন্য কেমন মাটি দরকার? কোন মাটিতে চাষি বন্ধুরা চাষ করবেন? মুগ বা এই যে কলাই, এটা সাধারণত উঁচু জমি হবে, যেখানে জল জমবে না, জল বসা জমি হবে না, বা লোনা মাটি সহ্য করতে পারে না। সেই জন্য জল নিকাশি ব্যবস্থাযুক্ত বেলে বা বেলে দোআঁশ মাটি সর্বোত্তম উপযুক্ত মুগ বা কলাই চাষের। একটু উঁচু জায়গা, একটু উঁচু জমি হতে হবে, জল দাঁড়াবে না, তাহলে সেই মাটি বেলে দোআঁশ মাটি সব থেকে ভালো। আচ্ছা, এবারে অরিন্দমবাবু বলুন, মুগ বোনার ঠিক উপযুক্ত সময় কখন? প্রথমেই বলেছি যে আমরা যখন মুগ বা কলাই করি, পশ্চিমবঙ্গে দুটো সিজনে এটা চাষ হয়। একটা ফাল্গুন চৈত্র মাসে হয়, আরেকটা হচ্ছে ভাদ্র মাসে হয়। আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয়টা হচ্ছে ভাদ্র মাসে যে চাষটা আমরা করছি তার উপরে। এখন ভাদ্র মাসে যখন আমরা এই চাষটা করব, তখন এই ভাদ্র মাসে চাষের ক্ষেত্রে আমাদের বীজের পরিমাণটা কিভাবে আমরা ঠিক করব? না, মুগের ক্ষেত্রে আমরা মোটামুটি ধরে নিই 2.5 থেকে 4 কেজি প্রতি বিঘায় আমাদের বীজ লাগে, আর কলাইয়ের ক্ষেত্রে সেটার পরিমাণ দাঁড়ায় 3 থেকে 4 কেজি। এখন আমরা প্রত্যেক ক্ষেত্রেই কৃষক বন্ধুদের একটা পরামর্শ দিই যে এই চাষটা করবেন সর্বদাই আপনারা সারিতে বুনুন। কিন্তু আমরা দেখেছি এখনও বহু ক্ষেত্রে কৃষক বন্ধুরা এটা ছিটিয়ে বোনায় অভ্যস্ত, এখনও তারা সারিতে এটা বোনেন না। সারিতে বুনলে কলাই মুগের ক্ষেত্রে মোটামুটি 20 সেন্টিমিটার রো টু রো এবং 10 সেন্টিমিটার দুটো গাছের মধ্যে ব্যবধান রাখা উচিত। আর মুগের ক্ষেত্রে সেটা মোটামুটি 30 সেন্টিমিটার থেকে এদিকে 15 সেন্টিমিটার রাখলে অত্যন্ত ভালো হয়। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা স্কোয়ার মিটার মানে 1 বর্গমিটার জায়গায় আমরা কতটা গাছ রাখবো। কারণ অতিরিক্ত গাছ যদি আমরা রাখি
তাহলে সমস্যা হচ্ছে কোনো গাছই তার পর্যাপ্ত খাদ্য উপাদান, সূর্যালোক কোনোটাই পাবে না। তাই আমরা মুগের জমিতে প্রতি স্কোয়ার মিটারে 50 থেকে 55টা গাছ রাখতে বলি, এবং কলাইয়ের ক্ষেত্রে সেই সংখ্যাটা আমরা দাঁড়াই 30 থেকে 35। এই মোটামুটি তাহলে ভাদ্র মাসে এই অনুপাতে বীজ দিয়ে আমরা কিন্তু মুগ কলাই চাষে প্রথম পদক্ষেপ হিসেবে এগোবো। আচ্ছা গৌতমবাবু, এবারে আপনি বলুন, ধরুন অরিন্দমবাবু তো অনেকটাই বলেছেন যে সারিতে বুনলে এই চাষ অনেকটাই ভালো, কিন্তু যখন চাষি বন্ধুরা এই মুগ কলাই বা মুগ ভাদু কলাই যেটা আমরা বলছি, তা চাষ যখন করবে তখন জমি তৈরি করার সময় সার দেবেন না কিভাবে সার দিয়ে জমিটা তৈরি করবেন, কত কি হারে সার দেবেন সেটা একটু বলুন। এখন সারের ক্ষেত্রে যেটা আমরা সবসময় বলে থাকি চাষি ভাইদের, যে আপনারা মানে সুসংহত উপায়ে কিন্তু সার দেবেন। এই নয় যে শুধুমাত্র রাসায়নিক সার দিলেন বা শুধুমাত্র জৈব সার দিলেন বা অন্যান্য জীবাণু সার দিলেন, তা নয়। এই তিনটে সংমিশ্রণেই কিন্তু সার দেওয়ার নিয়ম। এখন মুগ বা কলাই চাষের ক্ষেত্রে বিশেষত দেখা যায় যে চাষি ভাইরা এটার অবহেলার একটা ভাব আছে, মানে বিনা সারেই তারা কিন্তু বেশিরভাগ মানে করে থাকে। ছড়িয়ে দেবে ফসল, ছড়িয়ে গুঁড়িয়ে দেবে নেব। ফসল, হ্যাঁ। কিন্তু তা নয়, যে কোনো চাষের ক্ষেত্রে যদি বিজ্ঞান সম্মতি পদ্ধতি অনুসরণ করতে হয়, তাহলে আমাদের কৃষি দপ্তরের একটা পরামর্শ দিতে হবে। নির্দিষ্ট মাত্রায় যে সার কি, কোন ফসলে কি সার দেওয়া যাবে সেটা কিন্তু নির্ধারিত আছে। এখন আমি যেটা বলছিলাম সুসংগত উপায়, তাহলে চাষের ক্ষেত্রে বলতে গেলে যখন 7 দিন আগে আমরা যখন মুগ বা কলাই চাষ করবেন চাষি ভাইরা, 7 দিন আগে যেন উত্তম রূপে পচা জৈব সার 5 থেকে 6 কুইন্টাল বিঘা প্রতি অতি অবশ্যই দেবেন। এবং তারপরে যে মূল সার আসে, যেটা আমরা রাসায়নিক সার বলি, সেক্ষেত্রে আপনার ইউরিয়া সার বিঘা প্রতি 6 কেজি, সিঙ্গেল সুপার ফসফেট, হ্যাঁ ফসফেট বলতে কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট বলা হচ্ছে, যেহেতু এতে 12% সালফার থাকে, যা কিনা প্রোটিনের অন্যতম উপাদান। তাহলে এই সার কতটা দেবেন না 33 কেজি বলা হচ্ছে। এবং মিউরেট অফ পটাশ, এই সার কিন্তু 9 কেজি হিসাবে দেওয়া উচিত। এবং আরও একটা বিষয় দেখা দরকার, যদি ভালো ফলন পেতে হয় তাহলে 40 দিনের মাথায় 0.5 গ্রাম চিলেটেড জিঙ্ক, যা অনুখাদ্য, জিঙ্ক স্প্রে করা উচিত। এবং 50 দিনের মাথায় আরেকটি অনুখাদ্য যা আপনার পলিনেশনে সাহায্য করে, ফুল আসতে সাহায্য করে, ফলের গুণগত মান সাহায্য করে, তার জন্য বোরন, শুঁটি পুষ্ট হবে, তার জন্য 1 গ্রাম প্রতি লিটার জলে বোরন কিন্তু অতি অবশ্যই দেওয়া উচিত। এবং সামগ্রিক এভাবেই করলে কিন্তু তারা উপকৃত হবেন। আচ্ছা অরিন্দমবাবু, এইবারে আপনি বলুন যে রাইজোবিয়াম, আমরা তো জানি মুগ কলাই বা এই ভাদু কলাই চাষ করলে যে কোনো কলাই জাতীয় শস্য চাষ করলে জমির উর্বরতা শক্তি বাড়ে, এই রাইজোবিয়াম কালচার যেটা, সেটা ব্যাপারটা কি বা কিভাবে করবেন সেটা একটু বুঝিয়ে হ্যাঁ, দেবেন। রাইজোবিয়াম কালচার কিন্তু আমাদের এই ধরনের চাষের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা জানি যে মুগ কলাই এরা হচ্ছে শিম্বজাতীয় উদ্ভিদ। এরা কি করবে না, এরা যে শিকড় থাকে, এদের শিকড়ে এই স্পেসিফিক ব্যাকটেরিয়া যেটা রাইজোবিয়াম, তারা কিছু গুটি তৈরি করে এবং গুটি তৈরি করে বাতাসের নাইট্রোজেনটাকে তাতে আবদ্ধ করে। যার জন্য এই ধরনের চাষের ক্ষেত্রে আমরা কিন্তু সর্বদাই চাপান সার হিসেবে আর নাইট্রোজেনের ব্যবহার একদমই করি না। তাহলে এই রাইজোবিয়াম যখন আমরা ব্যবহার করব, এটা একটা বড় বিষয় যে আমরা রাইজোবিয়ামটা কীভাবে ব্যবহার করব। না, প্রথমত এই রাইজোবিয়াম কালচার ইউজ করার আগে অন্তত বীজ শোধন আমরা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চাষিভাইদের বলি যে রাসায়নিকভাবে কার্বেন্ডাজিম ম্যানকোজেব দিয়ে বা জৈবভাবে যদি করেন তাহলে ট্রাইকোডার্মা ভিরিডি 4 গ্রাম প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে তারা বীজ শোধন করতে পারে। রাইজোবিয়াম কালচার ব্যবহার করতে গেলে এই বীজ শোধনের বিষয়টা, রাসায়নিক বীজ শোধনটা কিন্তু 7 দিন আগে করে ফেলতে হবে। 7 দিনের মধ্যে আর এটা করা যাবে না। আবার রাইজোবিয়াম কালচার মাটিতে যখন আপনি দিয়ে ফেলবেন, তার 7 থেকে 10 দিনের মধ্যে কোনো ধরনের রাসায়নিক ছত্রাকনাশক বা সার ব্যবহার করা একদমই যাবে না। তো রাইজোবিয়াম কালচারটা আমরা কী করে বানাবো? এটার নিয়ম হচ্ছে, প্রথমে যে মুগ বা কলাইটা আমরা বুনবো সেটা আমরা 15 থেকে 20 মিনিট জলে ভিজিয়ে রাখবো। তারপর সেই ভেজা জল থেকে ওটাকে তোলার পর যে রাইজোবিয়াম কালচারটা প্রিপেয়ার করতে হয়, সেটা হচ্ছে 1 লিটার জলে 100 গ্রাম মতো চিটে গুড় দিয়ে ভালো করে ফোটাতে হয়। আধ ঘন্টা মতো ফোটানোর পর সেটাকে ঠান্ডা করে তার সাথে 1 বিঘার জন্য যে আমরা পরিমাণ রাইজোবিয়াম কালচার আমরা মোটামুটি বলি 200 গ্রাম 1 বিঘার জন্য যথেষ্ট, সেটাকে ভালো করে মিশিয়ে দিতে হয়। মিশিয়ে তার সাথে আমরা কি করব না, এই যে আমরা যে পরিমাণ বীজ বুনবো সেই বীজটাকে ভালো করে মিশিয়ে একটা ঠান্ডা জায়গায় রাখতে হবে। এই রাইজোবিয়াম কালচার এবং বীজটা মেশানোর পর কিন্তু সম্পূর্ণ ঠান্ডা জায়গায় থাকবে এবং কোনোভাবে রোদের মধ্যে রাখা যাবে না। এইটা খানিকক্ষণ রাখার পর তারপর আমরা সেটাকে মাঠে ব্যবহার করব। এবং এই মাঠে যখন আমরা ব্যবহার করব, আমরা যেটাকে বলি জো থাকা অবস্থায়, একদম শুকনো অবস্থায় করব না, মাঠে যেন মোটামুটি রস থাকে। এবং এটার জন্য যেটা আমাদের পূর্ববর্তী বক্তা বলে গেছেন, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, যে জৈব সারের মাত্রাটা কিন্তু ঠিক রাখতে হবে।
জৈব সার যদি আমরা না দিই তাহলে কিন্তু এই রাইজোবিয়াম মাঠে সেই মতো কাজ করতে পারে না। আর উৎপাদনশীলতা বাড়ানোর জন্য কৃষক বন্ধুরা আরেকটা বিষয় করতে পারেন, সেটা হচ্ছে ইউরিয়া বা ডিএপির ব্যবহার। দেখা গেছে যে প্রতি লিটার জলে 20 গ্রাম ইউরিয়া বা ডিএপির, যেটা 22% ইউরিয়া বা ডিএপি স্প্রে বলে, এটা যদি আমরা 30 থেকে 40 দিনের মাথায় করতে পারি তাহলে কিন্তু মুগ বা কলাইয়ের উৎপাদনশীলতা অনেকটা বাড়ানো সম্ভব। বেশ। আর অনুখাদ্য যখনই আমরা দেবো তখন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, অতিরিক্ত অনুখাদ্য ব্যবহার করা একদমই উচিত নয়। এবং অনুখাদ্য নির্দিষ্ট মাত্রা এবং নির্দিষ্ট সময় যদি ব্যবহার না করি তাহলে কিন্তু আমরা উপযুক্ত ফলন কখনোই পাবো না। আচ্ছা গৌতমবাবু, এবারে আপনি বলুন যে যারা মুগ কলাই চাষ করবেন এর উন্নত জাত কি কি আছে? হ্যাঁ, ধরুন মুগের ক্ষেত্রে বর্তমানে উন্নত জাত যেগুলো আছে, যেমন বিরাট, বীরেশ্বর, IPM 214, IPM 0203, গঙ্গা 1, এছাড়া সম্রাট, সোনালী প্রভৃতি ভ্যারাইটি কিন্তু বা জাত এগুলো কিন্তু পাওয়া যায়। আচ্ছা। এবং চাষিবাড়ি এগুলো করে থাকতে পারেন। এবং কলাইয়ের ক্ষেত্রেও যেমন খুব উচ্চ ফলনশীল বা যেটা এখন বেশি চলছে PU31, সুলতা, গৌতম, সারদা প্রভৃতি কিন্তু জাতগুলো কিন্তু চাষি ভাইরা করে থাকেন বা বেশ, করতে বেশ, পারেন। আচ্ছা অরিন্দমবাবু, উন্নত জাত প্রসঙ্গে আমরা শুনুন যে জাতের উপর নির্ভর করে অনেকটা ফলন বৃদ্ধি হয়ে থাকে। এইবারে যে আপনি বলছেন অনুখাদ্যর ব্যাপার, যে যখন অনুখাদ্য কোন সময় দিতে হবে বা কী পরিমাণে দিতে হবে, দিলে পরে অনেকটাই ফলন বেড়ে যেতে পারে, সেই অনুখাদ্য ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ, অনুখাদ্যর ক্ষেত্রে আমাদের গাছের ক্ষেত্রে দেখুন অনুখাদ্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যেটা হয়, আমরা সাধারণত কৃষক বন্ধুরা কী করেন যে ইউরিয়া, ফসফেট, পটাশ এই 3টে সারের উপরেই অতিরিক্ত নির্ভর করেন। কিন্তু এই 3টে সারের উপর অতিরিক্ত নির্ভর করলে চাষে পর্যাপ্ত ফলন তারা পাবেন না। তার জন্য আমরা এই মুগ বা কলাই চাষে 3টে অনুখাদ্যর কথা বলি। একটা হচ্ছে জিঙ্ক, একটা বোরন এবং আরেকটা হচ্ছে মলিবডেনাম। এবং এটাকে আমরা 3টে ভাগ করে দিয়েছি। আমরা বলি যে 3 সপ্তাহের মাথায় জিঙ্ক দিন, 4 সপ্তাহের মাথায় বোরন দিন এবং 5 সপ্তাহের মাথায় মলিবডেনাম দিন। মাত্রাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিঙ্ক যখন দেবো, চিলেটেড জিঙ্ক মোটামুটি আমরা বলি 0.5 থেকে 1 গ্রাম প্রতি লিটার জলে। বোরন ডাইসোডিয়াম অক্টোবারেট যখন দেবো তখন আমরা 1.5 গ্রাম প্রতি লিটার জলে। আর আমরা যখন মলিবডেনাম ইউজ করবো, অ্যামিনো মলিবডেট, তখন হচ্ছে 0.5 গ্রাম প্রতি লিটার জলে। এই পরিমাণ অনুখাদ্য আমরা ব্যবহার করব। এবং অনুখাদ্য ব্যবহারের ক্ষেত্রে চাষিভাইরা একটা বিষয় আমরা মাঠে প্রায়শই লক্ষ্য করি, তারা কি করেন যে অনুখাদ্য দিতে বলা হয়েছে তারা অনুখাদ্য দেন, কিন্তু অনুখাদ্যটা দিতে গিয়ে জল কতটা, আমরা যদি মিনিমাম 40 লিটার জল, মানে 15 লিটারের ট্যাঙ্কি হলে মিনিমাম 3 ট্যাঙ্কি স্প্রে যদি মাঠে না করি, গাছকে যদি ভালো করে না ভেজাই, তাহলে কিন্তু অনুখাদ্য দিয়েও আমরা কাঙ্ক্ষিত উপকারিতাটা পাবো না। আর আগেই বলেছি যে এই অনুখাদ্য দেওয়ার সময় সর্বদাই খেয়াল রাখতে হবে কোনোভাবেই অতিরিক্ত মাত্রায় অনুখাদ্য দেওয়া যাবে না। অতিরিক্ত মাত্রায় অনুখাদ্য দিলে সেটা লাভ না করে গাছের ক্ষতি করবে। তাই অনুখাদ্যই নির্দিষ্ট মাত্রায় দেব এবং এই 3টে অনুখাদ্যই মূল আমরা দিতে বলি। আর অনুখাদ্যর সাথে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডাল শস্যের ক্ষেত্রে সালফারের ব্যবহার। আমরা জানি যে সিঙ্গেল সুপার ফসফেট দিলে সালফারের অভাব অনেকটাই দূর করা যায়, কিন্তু যদি কোনো কৃষক বন্ধু এই সিঙ্গেল সুপার ফসফেট না দেন তাহলে কিন্তু তার হেক্টর প্রতি 20 কেজি সালফার তাকে মাঠে ব্যবহার করতে হবে, নয় কাঙ্ক্ষিত ফলন পাওয়া একটু অসুবিধা হয় আমাদের। বেশ, আচ্ছা এবারে আমি গৌতমবাবু আপনার কাছে জেনে নেব যে এই মুগ বা ভাদুকলায় যারা চাষ করবেন সেক্ষেত্রে রোগ পোকার কীরকম আক্রমণ হয় সে সম্পর্কে একটু ধারণা দিন। হ্যাঁ, মুগ বা কলাইয়ের ক্ষেত্রে বা ডাল শস্যের ক্ষেত্রে সাধারণত সেইভাবে খুব মারাত্মকভাবে সেরকমভাবে রোগ পোকা আক্রমণ না করলেও কিছু কমন বা সাধারণ রোগ আছে। যেমন দেখবেন মুগের পাতার নিচের দিকে সাদা পাউডারের মতো গুঁড়ো গুঁড়ো দেখা যায়, যেটাকে আমরা পাউডারি মিলডিউ বলে পরিচিত। এবং এই পাউডারি মিলডিউর ক্ষেত্রে যদি হয় তখন কিন্তু চাষি ভাইরা কার্বেন্ডাজিম বা ব্যাভিস্টিন আছে 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এবং অনেক সময় দেখা যায় যে পাতার যেগুলো পুরনো পাতা, নিচের দিকের পাতা বা আরও গাছের অন্যান্য জায়গাতেও কিন্তু আমরা বাদামি রঙের মরচে দাগ দেখা যায়। সেই ক্ষেত্রেও আপনারা চাষি ভাইরা ইউজ করতে পারেন প্রপিকনাজল এই জাতীয় গ্রুপের ওষুধ 0.75 ml পার লিটার, অথবা মেটালেক্সিল বা ম্যানকোজেব বলে যে ওষুধটি পাওয়া যায় রিডোমিল, তা 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। আর একটা সব থেকে দেখবেন যেটা বেশি, যেটা সাধারণত বীজ শোধন করা না থাকলেও হয়ে থাকে, হ্যাঁ, বা সেই জন্য আমরা সবসময় গুরুত্ব দিই যে অবশ্যই যে কোনো চাষের ক্ষেত্রে বীজ শোধন কিন্তু আবশ্যক। বেশ, হ্যাঁ, এই প্ল্যাটফর্মে এসে এটা আমার সত্যি একটা মানে বলার একটা সুযোগ পেলাম যে কোনো ফসল চাষই করুন না কেন চাষি ভাইরা আপনারা অতি অবশ্যই বীজ শোধন করুন, এতে কিন্তু অনেক চাষের খরচ কমে।
হ্যাঁ, যে যেটা আসার বলার ক্ষেত্রে যে আপনারা দেখবেন যে হলদে কুটে রোগ বা একটা সমস্ত ডাল শস্যে কিন্তু দেখা যায় হলদে কুটে রোগ, এর কারণে হলুদ হয়ে যায়, ভাইরাস ঘটিত রোগ। এটা মূলত জাসিড বা সাদা মাছি এরকম এরাই কিন্তু এর বাহক। এর ফলে কিন্তু ফলন কমে যায়। এক্ষেত্রে ওই মাছিকে দমন করার জন্য ডাইমেথড বা রোগর 2 ml প্রতি লিটার জলে চাষি ভাইরা প্রয়োগ করতে পারেন, অথবা ইমিডাক্লোরোপিড 0.2 ml পার লিটার জল গুলে কিন্তু স্প্রে করতে পারেন। আচ্ছা, আপনি তো অনেকটাই তথ্য দিয়েছেন। তো অনেকের প্রশ্ন যে পাউডারি মিলডিউ যেটা কথা বলছেন যে সাদা পাউডারের মতন, এইটা কিন্তু একটা খুব সমস্যা। অনেকের আবার বলেন যে সবসময় তাদের জবা গাছেও কি এই ধরনের বা পেঁপে গাছে এই ধরনের না, অসুখটা করে? পাউডারি মিলডিউতে এটা বলা হচ্ছে ডাল শস্যের ক্ষেত্রে। আপনার যেটা আপনি যে বলছেন পেঁপে গাছেতে হয়তো বা মিলিবাগের কথাই বলছেন। আচ্ছা আচ্ছা, এবারে আমি অরিন্দমবাবু আপনার কাছে যাব যে মূলত পোকা কি ধরনের পোকা ক্ষতি করে? ভাদুই যে আমরা কলাই বা মুগ করি, এখানে পোকার আক্রমণ খুব হয় না, তবে যেহেতু শস্য একাধিক ধরনের পোকাই আছে, যেমন ধরুন পাতা মোড়া পোকার আক্রমণ হয়, কখনো কখনো কিছু জমিতে ফল ছিদ্রকারী পোকা দেখা যায়, কখনো কখনো স্পোডোপ্টেরার আক্রমণ হয়। এছাড়া যেগুলো কমন পোকা, যেগুলো প্রায় প্রতি ফসলে আক্রমণ করতে পারে, যেমন থ্রিপসের আক্রমণ দেখা যায়, জাপ পোকার আক্রমণ দেখা যায়, সাদা মাছির আক্রমণ দেখা যায়, এবং সেই সঙ্গে মাকড়েরও আক্রমণ দেখতে পাওয়া যায়। এবার এই আক্রমণগুলো হলে চাষি ভাইরা নির্দিষ্ট ওষুধ প্রয়োগ করতে হবে। নির্দিষ্ট ওষুধ না প্রয়োগ করলে কিন্তু রোগ পোকার হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব নয়। কারণ যেটা হয় অনেক সময় যে পোকা যে ওষুধে যাবে সেটা না দিয়ে চাষি ভাইরা একাধিক ওষুধ প্রয়োগ করেন, অতিমাত্রায় প্রয়োগ করেন, তাতে কিন্তু তার থেকে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়। আমরা অনেক সময় বলি যে প্রথমত শুরুতেই রাসায়নিক প্রয়োগ করার কোনো দরকার নেই, কারণ আচ্ছা, এই প্রসঙ্গে একটু থামাই, একজন বন্ধু ফোনে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, কি জানতে চাইছেন হ্যাঁ, বলুন নমস্কার। বলুন। বলছি যে ভাদু কলাই কলে অনেক সময় হয় কি গাছটা টোটালে হলুদ হয়ে যায়, আচ্ছা, সেক্ষেত্রে কি কি কারণে হয় এবং তার করণীয় কি? আপনি শুনতে থাকুন, আলোচনা নিশ্চয়ই উত্তর পাবেন। হ্যাঁ, যে কথায় আসছিলেন রোগ পোকার। হ্যাঁ, এই ভাদুকলায় যেটা যা কৃষক বন্ধু বলছেন যে গাছ হলুদ হয়ে যায়, এটার একটা বড় দুটো কারণ আছে। একটা প্রধান কারণ হচ্ছে কিন্তু জমিতে জল বসে যাওয়া। আমরা শুরুতেই বলেছি ভাদু কলাই করতে হবে কিন্তু একটু উঁচু জমিতে, কারণ পশ্চিমবঙ্গের বর্ষার চালচিত্র যদি আমরা দেখি, আমরা কিন্তু এখন দেখি যে ভাদ্র মাসেও কিন্তু যথেষ্ট বৃষ্টিপাত হয়। জমিতে যদি কোনোভাবে জল বসে যায় তাহলে কিন্তু গাছের পাতা অবশ্যই হলুদ হয়ে যাবে। আর আরেকটা হয়, গাছের পাতা হলুদ হওয়ার একটা কারণ হয় যেটা আমরা বলেছি যে মরচে রোগ। মরচে রোগ যখন দেখা দেয় তখন প্রথমে পাতায় গোল গোল স্পট পড়ে, তারপর আস্তে আস্তে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার প্রবণতা থাকে। এবং এইটা আটকানোর জন্য আমরা বলেছি ম্যানকোজেব ব্যবহার করা যেতে পারে, বা আপনারা প্রপিকনা জল 1 ml প্রতি লিটার জলে ব্যবহার করলে কার্যকরী উপকারিতা পাওয়া যেতে পারে। আর আরেকটা কৃষক বন্ধুকে আমরা বলবো যে আপনি জমিতে দেখবেন যে আপনার জমিতে মাকড়ের উপদ্রব আছে কিনা। মাকড়ের উপদ্রব যদি থাকে তাহলে আপনি ফেনাজোকুইন বা প্রোভারজাইট জাতীয় ওষুধ ব্যবহার করুন। আমার মনে হয় আপনি সুনির্দিষ্ট উপকার পাবেন, এবং এই ওষুধগুলো ব্যবহার করার অন্তত 7 দিন পরে আপনি জমিতে একবার অনুখাদ্য প্রয়োগ করুন। বেশ, তাহলে গৌতমবাবু, এই যে ফসল পেকেছে বা কতটা দিন পরে ফসল তুলতে হবে, কি করে বুঝবেন চাষি বন্ধুরা যে এই সময় ফসলকে তুলে নিতে হবে? হ্যাঁ, সাধারণত ক্ষেত্রে যে ডাল শস্য মানে আচ্ছা, মুগ একটু থামাচ্ছি, আমরা এই আলোচনা আসছি। একজন বন্ধু ফোনে আছেন। হ্যালো হ্যালো, হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। বলছি যে আমার ওই আমলকি গাছে হ্যাঁ। আজকে 3-4 বছর হলো, কিন্তু কোনো ফল আসছে না। আচ্ছা, আজকের আমরা আলোচনা করছি ডাল শস্য নিয়ে। আপনার কি কোনো ডাল সম্পর্কিত কোনো প্রশ্ন আছে? ডাল বলতে? ডাল ডাল মানে আমরা মুগ ডাল খাই, ভাদু হ্যাঁ, কলাই। আছে, ডাল ডাল আছে। আচ্ছা, আজকের প্রশ্ন আমরা ডাল নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, যদি ডাল নিয়ে প্রশ্ন থাকে আপনি করুন, হ্যাঁ, নাহলে শুনতে থাকুন আমাদের আলোচনা। অন্য কোনো গাছের আপনারা উত্তর আজকে বলতে না, পারবেন না? অন্য কোনো দিন আমরা এই আলোচনায় আসবো, আপনি শুনতে থাকুন আমাদের আজকের আলোচনা। হ্যাঁ, যে কথায় আসছিলাম গৌতমবাবু, ঠিক কতদিন পরে বা ফসল কিভাবে তুলবেন চাষি বন্ধুরা? এই যে মুগ কলাই যে চাষ করতে আমরা বলি, যে কোনো আমরা যে চাষি ভাইরা যে শস্য পর্যায়ে করে থাকেন, যে ধরুন ধান, পাট, ধান, এই সমস্ত এইভাবে যে সাধারণত আমাদের বাংলার মাটিতে এটাই হয়ে থাকে, ধান, পাট, ধান। আমরা সবসময় বলি যে চাষি ভাইদের আপনার মাটি তো বারবার মাটির থেকে যে খাবার নিয়ে নিচ্ছে, তার ফলে কিন্তু মাটিতে আমরা ফিরিয়ে দিতে পারছি খুবই কম, খুব সামান্য। সেক্ষেত্রে যদি আপনি দুটো ফসলের মাঝখানে অন্তর্বর্তী ফসল হিসেবে এই যে মুগ কলাই বা মুগ বা কলাই এগুলো চাষ করেন, কারণ এগুলো হচ্ছে খুব কম দিনের ফসল, 60 থেকে 70 দিন বা অথবা
85 থেকে 90 দিন এর মধ্যেই কিন্তু এই ফসল তোলার উপযুক্ত হয়ে যায়। তাহলে এই ফসলগুলো সেইভাবে চাষ করলে কিন্তু মানে মাটির উর্বরতাও বৃদ্ধি পায়, এবং যেহেতু এটা খুব কম দিনের ফসল, সাধারণত ওই আপনার যেটা বললাম 60 থেকে 70 দিন বা 80 থেকে 85 দিনের। এবং ফলনের ক্ষেত্রে বলা যায় যে মুগের ক্ষেত্রে আপনার ফলন প্রায় 800 থেকে 1000 কেজি পার হেক্টরে পেতে পারেন, এবং কলাইয়ের ক্ষেত্রে প্রায় 1200 থেকে 1500 কেজি পার হেক্টর পর্যন্ত ফলন পাওয়া যায়। এবং সব কিছুই কিন্তু নির্ভর করবে আপনার বিজ্ঞান ভিত্তিক চাষ পদ্ধতির উপরেই। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন একই জমিতে একই ফসল বারবার চাষ বারবার না। করা যাবে না, শস্য পর্যায়ক্রমে চাষ করতে হবে, তাই তো? করতে হবে, এবং সেই পর্যায়ে আমাদের যে ডাল জাতীয় শস্য বা লেগুমিনাস ক্রপ, যেটা আগের সাহেবও বলেছেন যে রাইজোবিয়াম কালচার, যে রাইজোবিয়াম জীবাণু বাতাস থেকে নাইট্রোজেন আবদ্ধ করে মাটিতে যুক্ত করে, কাজে এই করলে এবার মাটির উর্বরতা কিন্তু বৃদ্ধি পাবে। সেই জন্যই একটা অন্তর্বর্তী ফসল হিসেবে কিন্তু মুগ অত্যন্ত উত্তম ফসল। আচ্ছা, আমরা সাধারণত মুগ ডাল সাধারণত খেয়েই থাকি, কিন্তু ভাদু কলাইটা অনেকেই জানেন না বা কিভাবে খেতে হয় বা কি এর গুণাগুণ আছে, কতটা সে সম্পর্কে একটু বলুন না। দেখুন, আমরা যে কলাই বা মুগ ডাল যেটার কথা বলছি, দুটোর কিন্তু আমাদের কি বলেছি, এটা আমাদের উদ্ভিজ্জ প্রোটিনের একটা মূল উৎস। আমরা কলাই ডাল হিসেবে খাই, মুগও আমরা ডাল হিসেবে যথেষ্ট পরিমাণ খেয়ে থাকি, এবং দেখা গেছে 100 গ্রাম যদি মুগ ডাল খাই তার থেকে প্রায় 6 থেকে 10 গ্রাম পর্যন্ত আমরা কিন্তু প্রোটিন পেতে পারি, এবং কলাইও যথেষ্ট উর্বর এই মানে প্রোটিনে সমৃদ্ধ। এখন এগুলোর ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে আমাদের খাদ্য তালিকায় আমরা সর্বদাই বলবো একটা ডাল সর্বদাই অন্তর্ভুক্ত করা উচিত, কারণ এটা উদ্ভিজ্জ প্রোটিনের একটা যেহেতু মূল উৎস, একটা ডাল সর্বদাই থাকতে হবে। আর চাষি ভাইদের ক্ষেত্রে ইডলি ধোসা এই হ্যাঁ, ক্ষেত্রে ইডলি ধোসাতেও এগুলোর যথেষ্ট ব্যবহার কলাইয়ের আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আরেকটু বলুন যে উৎপাদন বৃদ্ধি কি করে করবেন চাষি বন্ধুরা, এই যে ডাল শস্য কিভাবে আরো উৎপাদন বাড়ানো যায়? চাষি বন্ধুদের ক্ষেত্রে আমাদের পরামর্শ যে কতগুলো নির্দিষ্ট পদ্ধতিকে মেনে আমরা যদি এই চাষটা করি তাহলে কিন্তু আমাদের উৎপাদনশীলতা অনেক বাড়ে। আমরা যদি শুরু থেকে পুরো আলোচনাটার মধ্যে আসি, তাহলে প্রথমত হচ্ছে আপনাকে একটা উঁচু জমি সিলেকশন করতে হবে। মানে উঁচু জমি ছাড়া করলে কি হয়, যদি জল আমরা বসে যাই কলাইয়ের জমিতে বা মুগের জমিতে, তাহলে কিন্তু গাছ মরে যাওয়ার একটা প্রবণতা থাকে। দ্বিতীয়ত হচ্ছে মুগ বা কলাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চাষি ভাইরা ভীষণ অবহেলা করেন, অবহেলিত ফসল হিসেবে এটা থাকে। অবহেলা না করে তারা এটা সঠিক ফসল হিসেবে করুন, সুষম সারের ব্যবহার করুন, সঠিক মাত্রায় নাইট্রোজেন, ফসফেট, পটাশ, যেটা আমরা বলেছি 20-40-20 এই সারের মাত্রা দিন। অনুখাদ্যের ব্যবহার সঠিক করুন, সঠিকভাবে আগাছানাশকের ব্যবহার করুন। যদি জমিতে আগাছার প্রবলেম দেখা যায় তাহলে সুনির্দিষ্ট আগাছানাশক প্রয়োগ করতে বলি। আমরা ঘাস জাতীয় আগাছার ক্ষেত্রে বলেছি কখনো পেন্ডিমিথালিন ব্যবহার করতে পারেন, ঘাসের জন্য কুইজালফা মিথাইল ব্যবহার করতে পারেন, এই ধরনের আগাছানাশক প্রয়োগ করতে পারেন। সঠিক রাইজোবিয়াম কালচার প্রয়োগ করুন সঠিক মাত্রায়, কারণ রাইজোবিয়াম কালচার না দিলে শিম্বু জাতীয় গাছ কখনোই তার নাইট্রোজেন ফিক্সেশনের পরিমাণ বাড়বে না। এর বাইরে রোগ পোকার সুনির্দিষ্ট দমন, এমন নয় যে রোগ পোকা দেখা দিলেই ওষুধ দিতে হবে। রোগ পোকাকে এমনভাবে নিয়ন্ত্রণ করুন যাতে যে সমস্ত বন্ধু পোকা আছে সেই বন্ধু পোকার, মৌমাছি, লেডিবার্ড বিটল, এরাও যেন বাঁচতে পারে, কারণ এরা বহু পরিমাণ শত্রু পোকা খেয়ে ফেলে। ফলে অনেক অসম্ভব মাত্রায় রাসায়নিক ব্যবহার করে এই বন্ধু পোকাদের মেরে দিলে শত্রু পোকাগুলো আরও বাড়বাড়ন্ত হয়ে যাবে, যেন বন্ধু পোকাগুলো নির্দিষ্ট থাকে। সেই সঙ্গে জাত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন অনেক উন্নত জাত বেরিয়েছে যারা উচ্চ ফলনশীল, যারা যথেষ্ট পরিমাণ রোগ পোকা সহনশীল, এই ধরনের জাত নির্বাচন করতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ছিটিয়ে বোনার অভ্যাস বন্ধ করে কৃষক বন্ধুরা যদি সারিতে বোনেন, সারিতে বুনলে প্রত্যেকটা গাছ সুনির্দিষ্ট তার আলো পাবে, সুনির্দিষ্ট সে খাওয়া পাবে, ফলে গাছের বৃদ্ধি এবং গাছের ফলন অনেক বেশি হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটু জিজ্ঞেস করি, ধরুন যখন সারিতে বুনছেই বা যদি ছিটিয়েও বুনে থাকে, সেক্ষেত্রে জৈবিক উপায় যদি ফেরোমন ট্র্যাপ বা হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করে, সেক্ষেত্রে কি লাভ হতে পারে? হ্যাঁ, অবশ্যই। ফেরোমন ট্র্যাপ এবং হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করলে এই যে ধরুন অ্যাফিড, অ্যাসিড, সাদামাছির উপদ্রব কিন্তু অনেক কমানো যায়। অত্যন্ত ভালো এগুলো কাজ করে। ফলে শুধুমাত্রই রাসায়নিক প্রয়োগ করবো, এবং রাসায়নিক প্রয়োগ করলেও একটা নির্দিষ্ট মাত্রায়। এখন যেটা হয়ে যাচ্ছে অতিমাত্রায় রাসায়নিক প্রয়োগ, এটা যদি না করি তাহলে কিন্তু আমরা যে গড় উৎপাদনশীলতা বলেছিলাম, এই গড় উৎপাদনশীলতাটা অনেক বাড়বে, এবং আমরা অচিরেই হয়তো এই ধরনের ফসলগুলোর ক্ষেত্রে নিজেদেরকে একটা স্বাবলম্বী জায়গায় নিয়ে যেতে পারবো বলে আমাদের এটা আশা। আচ্ছা গৌতমবাবু, আরেকটু বলবেন যে যখন চাষ করছেন চাষি বন্ধুরা, তো তখন সারিতে তো বুনছেন, ঠিক সেই সময় কোনো সাথী ফসলকে এই সময় কি তুলে নেওয়া যেতে পারে? হ্যাঁ, দেখুন, এই যে সাথী ফসল বলতে অবশ্যই তুলে নেওয়া যেতে পারে। ধরুন এই যে মুগ বা কলাই, এইগুলো কিন্তু এখন বর্তমানে আমাদের দপ্তর থেকেও চেষ্টা করা হয়েছে যে
পাটের সঙ্গে অনেক মুগ চাষ করা আছে, অন্তর্বর্তী মানে সারি মাঝে আর কি ফসল হিসেবে চাষ করা আছে, বা সর্ষের সঙ্গে ডাল জাতীয় শস্য যদি চাষ করা যায় তাহলে এই দুটো তিনটে চাষ করে ফেলে মিশ্র চাষ হচ্ছে, হ্যাঁ লাইনে অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু একটা আলাদা উৎপাদন অরিন্দমবাবু বেশি আরেকটা এই বিষয়ে বলি যে পয়রা পদ্ধতিতে চাষ যেটাকে বলে সেই বিষয়ে কিন্তু কলাই সুন্দরভাবে চাষ করা যায়। কারণ এখন আমন ধান আছে, আমন ধান যখন আমরা কাটবো তার ঠিক 10-15 দিন আগে মাঠে যদি একটু ভিজা অবস্থায় থাকে তখন কিন্তু শাড়িতে যদি আমরা তার মাঝে কলাই বুনে দিই এবং ধান কাটার সময় ধানটা যদি একটু ওপর থেকে কাটি তাহলে কিন্তু ওই আমন ধানের জমিতে পয়রা ফসল হিসেবে কিন্তু আমরা কলাই বা মুগ কিছুটা সুন্দরভাবে তুলে আনতে পারি। কারণ এখনো ভাদ্র মাস প্রায় শেষ হয়নি, তাহলে এখনো আবার চাষ করার সময় রয়েছে, তাই হ্যাঁ, তো? এখনো তো যথেষ্ট সময় আছে, পয়রা ফসল হিসেবে আমরা এইগুলো চাষ করতেই পারি। বেশ, চাষি বন্ধুরা আর কোন দিকে এগোল, মানে এই সমস্ত যে উন্নত জাতের কথা বলেছেন, এই জাতগুলো কোথায় পাওয়া যাবে যদি একটু বলেন? হ্যাঁ, উন্নত জাতের প্রসঙ্গে বলি, আমরা অনেক কটাই উন্নত জাতের কথা বলেছি এবং এই জাতগুলোর ক্ষেত্রে আমরা বলেছি যে যেমন একটা জাত, আচ্ছা, নিকটবর্তী যে সমস্ত কৃষি দপ্তর আছে সেখানে গেলেও তো সুবিধা পাবেন, না? অবশ্যই আমাদের যে সহকৃষি অধিকর্তা ব্লকে আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একাধিক বীজ উৎপাদন কেন্দ্র আছে, একাধিক কৃষি খামার আছে যেখানে অত্যন্ত উন্নত বীজ তৈরি করা হয়। এই বীজগুলো কিন্তু চাষি বন্ধুরা সেখান থেকে গেলে অত্যন্ত ন্যায্য মূল্যে অত্যন্ত ভালো প্রজাতির বীজ কিন্তু আপনারা পেতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন তো আজকের আমাদের আলোচনা। দুই বিশেষজ্ঞ খুব সুন্দরভাবে আজকের আলোচনাটা বুঝিয়ে দিয়েছেন। আপনারা যারা মুগ কলাই বা ভাদু কলাই চাষ করবেন, বিশেষজ্ঞের মতামত অনুযায়ী যদি আপনারা জমিতে কলাই চাষ করেন তাহলে নিশ্চয়ই আপনারা ফসল অনেক ভালো পাবেন, রোগ পোকার আক্রমণ কমবে এবং উৎপাদন বাড়বে। আজকের আলোচনা শেষ করি। আপনাদেরকে ধন্যবাদ, নমস্কার।